মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফেঞ্চগঞ্জ, সিলেট। আমি নূর নবী, প্রভাষক, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা। শ্রেণী দ্বাদশ, বিষয় ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা। সপ্তম অধ্যায় নিয়ে আজকের আলোচনা। পাঠ্য বিষয় প্রেষণা। শিক্ষার্থীবৃন্দ, আজকে যা শিখব, প্রথমে শিখব প্রেষণার সংজ্ঞা, পরে শিখব প্রেষণার চক্র এবং তারপরে শিখব প্রেষণা দানের উপায়। শিক্ষার্থী, আজ আমরা প্রেষণা সম্পর্কে আলোচনা করব। তো প্রেষণা সম্পর্কে আলোচনা করবে তোমাদেরকে একটি ভিডিও দেখাবো। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি দেখার পর তোমাদের কাছে পরিষ্কার হবে বা তোমাদের ধারণা লাভ হবে যে প্রেষণা কি বা প্রেষণা কাকে বলে। তো চলো ভিডিওটি আমরা দেখি। মানুষের মনে সবসময় নানা ধরনের প্রশ্ন থাকে, আর সবচেয়ে বেশি প্রশ্ন বোধ হয় কেন দিয়ে। একইভাবে শিক্ষকদের মনেও অনেক প্রশ্ন তৈরি হয়, যেমন সুমন কেন স্কুলে আসে না, রুমি স্কুলে আসে কিন্তু পড়াশোনাতে মন নেই কেন, টুটুল পড়তে চায় না কেন, রাহুল পড়ার চাইতে খেলতে বেশি ভালোবাসে কেন, ক্লাসে পড়াশোনার সময় পূজা বাইরের দিকে তাকিয়ে থাকে কেন। এই কেনের উত্তর কিভাবে পাওয়া যাবে? একটু মনোবিদ্যাগতভাবে ভাবলে বলা যেতে পারে, শিক্ষার্থীদের এই ধরনের আচরণের পেছনে কি আছে, কেন মানুষ একটি নির্দিষ্ট আচরণ করে, অর্থাৎ কোনো একটি আচরণের পেছনে কি আছে যা আমাদের ওই আচরণ করতে উদ্বুদ্ধ করে। সাধারণভাবে আমাদের মনে যে উত্তরগুলো আসে তা হলো লক্ষ্য, চাহিদা, অভাববোধ ইত্যাদি। আর মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের এই সমস্ত আচরণের পিছনে যা ক্রিয়াশীল তাই হলো মোটিভেশন বা প্রেষণা। এই প্রসঙ্গে কয়েকটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। ল্যান্স আর্মস্ট্রং এর নাম আমরা অনেকেই জানি, যিনি 1996 সালে যখন একজন প্রতিষ্ঠিত সাইক্লিস্ট ছিলেন, তখন তার একটি বিশেষ ধরনের ক্যান্সার ধরা পড়ে এবং যার সেরে ওঠার সম্ভাবনা 50%-এরও কম বলা হয়। কিন্তু তিনি পরে সেরে ওঠেন এবং বিশ্বের অন্যতম সাইকেল প্রতিযোগিতায় জেতার জন্য তিনি প্রস্তুত শুরু করেন। এরপরে তিনি একবার না, পরপর 6 বার, অর্থাৎ 1999 থেকে 2004 সাল পর্যন্ত ওই সাইকেল প্রতিযোগিতায় জয়ী হন। আবার বর্তমানে যুবরাজ সিংয়ের কথাও স্মরণ করা যেতে পারে, যিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে সেরে ওঠেন। সুতরাং বলা যেতে পারে, কোনো লক্ষ্য অভিমুখী আচরণ করার পিছনে যে শক্তি কাজ করে সেটাকে আমরা বলি প্রেষণা। তাহলে ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে। ভিডিওটি দেখার পর তোমাদের কাছে চমৎকার একটি আইডিয়া আসলো যে প্রেষণা কি বা প্রেষণা কাকে বলে। তো চলো এইবার দেখে নিই প্রেষণা কি বা প্রেষণার সংজ্ঞা সম্পর্কে আমাদের পাঠ্য বই কি বলছে বা পাঠ্য বই কি আলোচনা করা আছে সেদিকে যাই। শিক্ষার্থীবৃন্দ, পাঠ্য বইয়ের 318 নম্বর পৃষ্ঠায় এই প্রেষণার ধারণা সম্পর্কে আলোচনা করা আছে। সুতরাং তোমরা যদি 318 নম্বর পৃষ্ঠা ওপেন করো এবং সেখানে দেখো, তাহলে আরও বিস্তারিত বর্ণনা পেয়ে যাবা। আমি যতটুকু না বললেই নয় সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। মনে রাখবা, ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রেষণা। আবারও মনে রাখো, ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রেষণা। আর ল্যাটিন শব্দ মভিয়ার থেকে ইংরেজি মোটিভেশন শব্দের উৎপত্তি, যার অর্থ হলো টু মুভ বা চালনা করা। ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীদের আচরণ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্যের দিকে পরিচালনা করার কৌশলকে প্রেষণা বলে। বুঝতে পেরেছো তো প্রেষণার সংজ্ঞা? আবারও খেয়াল করো, ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীদের আচরণ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্যের দিকে পরিচালনা করার কৌশলকে মোটিভেশন বা প্রেষণা বলে। নিশ্চয়ই তোমরা প্রেষণার সংজ্ঞা শিখলে। এবার দেখি চলো, এই প্রেষণা সম্পর্কে আরও অনেক সংজ্ঞা দেওয়া আছে, ওই তোমাদের পাঠ্য বইয়েও দেওয়া আছে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন জে গ্যানন তিনি বলেছেন, মোটিভেশন বেসিক্যালি মিনস অ্যান ইন্ডিভিজুয়ালস নিড, ডিজায়ার অ্যান্ড কনসেপ্টস দ্যাট কজ হিম অর হার টু অ্যাক্ট ইন আ পার্টিকুলার ম্যানার। অর্থাৎ প্রেষণা বলতে মূলত ব্যক্তিবিশেষের প্রয়োজন, আকাঙ্ক্ষা ও ধারণাকে বোঝায়, যা তাকে একটি বিশেষ পদ্ধতিতে কাজ সম্পাদনে উৎসাহ দেয়। নিশ্চয়ই তোমাদের বুঝে আসছে। আরও একটি সংজ্ঞায়
আরও বুঝে আসবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপক হ্যারল্ড কুনজ এবং অন্যান্যদের মতে প্রেরণা হলো মোটিভেশন ইজ আ জেনারেল টার্ম অ্যাপ্লাইং টু দ্য ইন্টার ক্লাস টু ড্রাইভস ডিজায়ার্স নিডস উইশেস অ্যান্ড সিমিলার ফোর্সেস। অর্থাৎ প্রেরণা হলো একটি সাধারণ বিষয় যা সব শ্রেণীর তাড়না, ইচ্ছা, প্রয়োজন, আকাঙ্ক্ষা এবং এ জাতীয় শক্তির ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পেরেছ? আসলে প্রেরণা হলো একটা শক্তি যেটা মানুষকে কাজ করার প্রতি উৎসাহ যোগায়। এই সংজ্ঞাগুলি থেকে আমরা যে সামারি বা সারমর্মগুলো পাবো, যেমন দেখো সেগুলো আমি বলছি। 1 নম্বর, প্রেরণা একটি মনস্তাত্ত্বিক বিষয়। 2 নম্বর, এটি কতকগুলি ধারাবাহিক কাজের সমষ্টি। 3 নম্বর, এটি লক্ষ্য অর্জনে সহায়তা করে। 4 নম্বর, এটি কাজের প্রতি আগ্রহ তৈরি করে। 5 নম্বর, এর দ্বারা কর্মীদের কাজের ক্ষমতার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করা হয়। অর্থাৎ কর্মীরা যখন কাজ করতে পিছিয়ে পড়ে তখন সেই কর্মীদের পূর্ণমাত্রায় কাজ করিয়ে নেওয়ার কৌশলকেই প্রেরণা বলে। আরও সহজ করে বলতে গেলে প্রেরণা হলো একটা তাড়না, একটা ইচ্ছা শক্তি। অর্থাৎ কারো মনের মধ্যে কাজের কোনো তাড়না তৈরি করাকে, কাজের কোনো উদ্দীপনা সৃষ্টি করাকে প্রেরণা বলে। আর এটাকেই ইংরেজিতে মোটিভেশন বলে। প্রেরণা সম্পর্কে মনে হয় তোমরা বিস্তারিত ধারণা পেয়ে গেছো। প্রেরণা কি তোমরা বুঝতে পারলে? তো আশা করি তোমরা প্রেরণা সম্পর্কে বুঝতে পেরেছো। তো প্রেরণা সম্পর্কে যদি বুঝতে পারো তাহলে চলো এর পরের ধাপে আমরা যাই। এর পরের ধাপে আমরা প্রেরণা চক্র কাকে বলে বা প্রেরণা চক্র কি এই সম্পর্কে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসছি বইয়ের 320 নম্বর এবং 321 নম্বর পৃষ্ঠায়। তো 321 নম্বর পৃষ্ঠায় তোমরা একটা চক্র দেখতে পাচ্ছ। এটাকে প্রেরণার চক্র আমরা বলি, বা প্রেরণার চক্রের একটা ছবি এখানে দেওয়া আছে। আর প্রেরণার চক্রই বাকি। প্রেরণার চক্র হচ্ছে মোটিভেশন সাইকেল। চক্র শব্দের অর্থ হলো চাকা, যেটা সব সময় ঘোরে, ঘূর্ণীয়মান, যেটা সব সময় চলমান থাকে। অর্থাৎ প্রেরণার যে চক্রগুলি, এই চক্রগুলি সবসময় চলমান থাকে। তো প্রেরণার চক্র কি এটা তোমরা জানলে? চক্র হলো চাকা, সাইকেল, যেটা সবসময় ঘূর্ণীয়মান বা সবসময় চলমান থাকে। তো আরও ভালো করে যদি আমরা প্রেরণার সংজ্ঞা বুঝতে চাই তাহলে তোমরা শোনো। কোনো অভাববোধের প্রেক্ষিতে যে প্রেরণা প্রক্রিয়া শুরু হয় তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সমাপ্তির পর পুনরায় নতুন করে আরেকটি অভাবের সৃষ্টি হয়। এভাবে যে প্রক্রিয়া চলমান থাকে তাকে প্রেরণা চক্র বলে। বোঝার জন্য আরেকবার বলছি। কোনো অভাববোধের প্রেক্ষিতে যে প্রেরণা প্রক্রিয়া শুরু হয় তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সমাপ্তির পর পুনরায় নতুন করে আরেকটি অভাবের সৃষ্টি হয়। এভাবে যে প্রক্রিয়া চলমান থাকে তাকে প্রেরণা বলে। তবে মনে রাখো, বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ প্রেরণা চক্রের কিন্তু আবার বিভিন্ন ধাপ আলোচনা করেছেন। এটা এক একজনের কাছে এক এক রকম। কেউ 5টি, 7টি, 8টি এরকম করে ধাপ আলোচনা করেছেন। 320 নম্বর পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 320-এ যদি তোমরা এই বিষয়টিতে খেয়াল রাখো বা দৃষ্টি রাখো তাহলে তোমরা নিশ্চয়ই সম্পর্কে জানতে পারবা। তবে তারপরেও বলে দিই যে ব্যবস্থাপনা বিশারদ ডিসেনজো এবং রবিনস এরা প্রেরণার যে ধাপগুলি উল্লেখ করেছেন সেটা হলো অতৃপ্ত চাহিদা, উদ্বেগ, তাড়না, আচরণ অনুসন্ধান, লক্ষ্য অর্জন, সন্তুষ্টি বা তৃপ্তি অর্জন, উদ্বেগ হ্রাস। এগুলার ইংরেজিও দেওয়া আছে। গ্রিফিন তিনি আবার কিছু কম বেশি আরও বেশি আলোচনা করেছেন। এগুলোতে আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ এগুলো 320 নম্বর পৃষ্ঠায় আসলে তোমরা এগুলোর ডিটেলস ধারণা পেয়ে যাবা। এরপরে টেরি এবং ফ্র্যাঙ্কলিন এরা আবার কিছু আলোচনা করেছেন। তারপরে ডোনালি এবং তার সহযোগীগণ এরাও কিছু আলোচনা করেছেন। তবে সবগুলোকে যদি আমরা একটা সারমর্মে বা সামারিতে নিয়ে আসি তাহলে 321 নম্বর পৃষ্ঠায় যে ধাপগুলি বর্ণনা করা হয়েছে এই ধাপগুলি আমাদের কাছে প্রণিধানযোগ্য হবে। সেটি আমি পড়ে শোনাচ্ছি। 1 নম্বর হচ্ছে অভাব বা প্রয়োজন, নিডস অর নেসেসিটিজ। প্রেরণার মূল ভিত্তি কিংবা উৎস হলো অভাব বা প্রয়োজন অনুভব করা। মানুষ বা কর্মীদের জৈবিক অথবা মানসিক অসমতাজনিত কারণে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হওয়াকে অভাব বলে। আমি খুব দ্রুত পড়ে যাচ্ছি, আবার তোমরা বোঝার স্বার্থে 321 নম্বর পৃষ্ঠা খুলে ভালো করে বুঝিয়ে নিবা। 2, তাড়না, যার ইংরেজি হলো ইম্পালসিস। তাড়নাটা কি? অভাব বা প্রয়োজনের কারণেই কর্মীদের মধ্যে তাড়না তৈরি হয়ে থাকে। অভাব পূরণে কর্মীর কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠাকে তাড়না বলে। এটা মনে হয় সহজ এবং তোমরা বুঝতে পেরেছ। 3, লক্ষ্যাভিমুখী আচরণ, গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার।
তাড়না থেকে ব্যক্তি বা কর্মী লক্ষ্যাভিমুখী আচরণে উদ্বুদ্ধ হন। এ পর্যায়ে কোনো নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে কর্মীর আচরণ নির্ধারিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এটাই আসলে লক্ষ্যাভিমুখী আচরণ। পরেরটা হচ্ছে উদ্দীপক প্রাপ্তি, গেইনিং ইনসেন্টিভস। প্রেষণার ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী উপাদান হলো উদ্দীপক। প্রেষণা প্রক্রিয়ার এ পর্যায়ে কর্মী সুনির্দিষ্ট কর্মপ্রচেষ্টার মাধ্যমে অভাব পূরণে সক্ষম হন। এ অভাব পূরণই হলো কর্মীর মূল লক্ষ্য। পরের ধাপ হচ্ছে সন্তুষ্টি অর্জন, স্যাটিসফ্যাকশন। অভাব পূরণের মধ্য দিয়ে মূলত সন্তুষ্টি আসে। প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্দীপক অর্থাৎ সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে কর্মীদের চাহিদা পূরণ করতে পারলেই তারা সন্তুষ্টি লাভ করে। এটিই হলো প্রেষণা চক্রের চূড়ান্ত পর্যায়, যেখানে ব্যবস্থাপকদের করণীয় শেষ হয়। যেমন ক্ষুধার্ত ব্যক্তিটি খাবার খাওয়ার পরে তার অভাব বা প্রয়োজন দূর হয় এবং পরিতৃপ্তি বা সন্তুষ্টি অনুভব করেন। এই পর্যন্ত আমরা যা কিছু বা যে ধাপগুলি আলোচনা করলাম, সেই ধাপগুলি এক নজরে আমি আরেকবার বলছি। 1 নাম্বার অভাব বা প্রয়োজন, 2 নাম্বার তাড়না, 3 নাম্বার লক্ষ্যাভিমুখী আচরণ, 4 নাম্বার উদ্দীপক প্রাপ্তি, 5 নাম্বার সন্তুষ্টি অর্জন। এই প্রেষণা চক্রের মধ্যে এইগুলি আলোচনা করা আছে। এগুলোই মূলত সব ব্যবস্থাপনা বিশারদদের যে প্রেষণার ধাপগুলি তারা যে আলোচনা করেছেন তার সারমর্ম বিশ্লেষণ করলে বা তার সারমর্ম আলোচনা করলে মূলত এই ধাপগুলি প্রণিধানযোগ্য বা এই ধাপগুলি মেইন বা প্রধানত বলে মনে হয়। সুতরাং প্রেষণার ধাপগুলি আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছ। তবে আবারও বারবার বলছি, পাঠ্য বই তোমরা বেশি বেশি করে অধ্যয়ন করবা, তাহলে তোমাদের কাছে আরও অতিরিক্ত জ্ঞান অর্জন হবে। এবার চলো আলোচনা করি প্রেষণা দানের উপায় বা কৌশল নিয়ে, যার ইংরেজিতে যদি আমরা বলি ওয়েজ অথবা টেকনিক্স টু মোটিভেট দ্য এমপ্লয়িজ। তাহলে প্রেষণা দানের উপায় বা কৌশলটা কী জিনিস? প্রেষণা হলো কর্মীকে কাজের প্রতি উৎসাহিত অনুপ্রাণিত করার প্রক্রিয়া। এটি ব্যক্তির মানসিক অবস্থা এবং অভাববোধের সাথে সম্পৃক্ত বিষয়। একজন ব্যক্তি যে উপায়ে প্রেষণা পায়, অন্য ব্যক্তি সে উপায়ে প্রেষণা নাও পেতে পারে। এছাড়া প্রতিষ্ঠানের সামর্থ্য, কর্মীদের পদ ও যোগ্যতা বা ব্যবস্থাপনা দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে প্রেষণা দানের কৌশলও ভিন্ন হয়ে থাকে। সাধারণত নিচের যে সারণী বা চিত্রের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে যে আমরা যে প্রেষণা দানের কৌশল বা উপায়গুলি দেখছি, এগুলি সাধারণত প্রেষণা দানের উপায়, এগুলির মাধ্যমেই সাধারণত প্রেষণা দেওয়া হয়। দেখো তোমরা খেয়াল করো, এবার আমরা আসছি বইয়ের 324 নম্বর পৃষ্ঠায়। এখানে প্রেষণা দানের উপায় বা কৌশলকে প্রথমত দুটি ওয়েতে নেওয়া হয়েছে। একটি হচ্ছে ইতিবাচক, বাম দিকে ক অ্যারো টেনে যেটা দেওয়া আছে ইতিবাচক প্রেষণা, ডান দিকে খ অ্যারো টেনে যেটা দেওয়া আছে এটা হলো নেতিবাচক প্রেষণা। ইতিবাচক প্রেষণাকে আবার দুটি উপায়ে আলোচনা করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আর্থিক উপায় আর 2 নাম্বার হচ্ছে অনার্থিক উপায়। আমরা এই আর্থিক এবং অনার্থিক উপায়ের সবগুলি পড়তে পারবো কিনা দেখি, আমি পড়ে যাই। ন্যায্য পারিশ্রমিক আর্থিক উপায়ের মধ্যে, বোনাস মুনাফার অংশ, বেতন সহ ছুটি, চিকিৎসা সুবিধা, যাতায়াত ভাতা, আবাসন সুবিধা, পুরস্কার, পদোন্নতি, শিক্ষার ব্যবস্থা আরও ইত্যাদি রয়ে গেছে, আমরা সব বরং না তোমাদের শোনালাম। আর 2 নাম্বার অনার্থিক উপায়ের মধ্যে যেগুলো রয়েছে তার প্রধানত আমি সেগুলি তোমাদের বলছি। উত্তম ব্যবহার, ব্যক্তিগত ক্ষমতা প্রদান, মত প্রকাশের স্বাধীনতা, প্রতিযোগিতা, পথ পরিবর্তন, বিনোদন ও বিশ্রামের সুযোগ, সৌহার্দ্যমূলক সম্পর্ক, স্বীকৃতি ও প্রশংসা এবং দায়িত্ব প্রদান। এই ছিল আর্থিক উপায় ও অনার্থিক উপায়। খ নেতিবাচক প্রেষণার দিকে যদি আমরা যাই, কিভাবে নেতিবাচক প্রেষণা দেওয়া হয়? কয়েকটাভাবে নেতিবাচক প্রেষণা দেওয়া যায়। 1 নাম্বার তিরস্কার, 2 নাম্বার পদোন্নতি অর্থাৎ যেই পদে ছিল তার নিচের পদে দেওয়া, এটাকে পদোন্নতি বলে। 3 নাম্বার শাস্তি প্রদান, 4 নাম্বার বরখাস্ত করা, 5 নাম্বার ছাঁটাই করা। এই ছিল নেতিবাচক প্রেষণা। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা নিশ্চয়ই কি জানলাম? তোমাদের কাছে যদি আমি ফিডব্যাক নেই বা আমরা যদি রিভিউ জানতে চাই, নিশ্চয়ই তোমরা বলবে প্রেষণা দানের মোটামুটি যে উপায়গুলো সেগুলো 2 ভাগে বিভক্ত বা 2 ওয়েতে দেওয়া যায়। 1 নাম্বার হলো ইতিবাচক প্রেষণা আর 2 নাম্বার উপায় হচ্ছে নেতিবাচক প্রেষণা। ইতিবাচক প্রেষণাকে আবার 2টি ওয়েতে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো আর্থিক উপায়,
2 নাম্বার হলো অনার্থিক উপায়। আর নেতিবাচক প্রেষণার মধ্যে বেশ কিছু প্রেষণা বা বেশ কিছু উপায় আছে: তিরস্কার, পদোন্নতি, শাস্তি প্রদান, বরখাস্ত, ছাঁটাই। এই হলো মূলত কর্মীদের প্রেষণা দানের উপায় বা রাস্তা, যেটাকে আমরা ওয়েজ বলি। ধন্যবাদ তোমাদের। এতক্ষণ তোমরা আমাদের আলোচনা শুনলে। তো এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনায় তোমরা বুঝতে পারলে আমরা আলোচনা করলাম প্রেষণা কী বা প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্র আর প্রেষণা দানের বিভিন্ন উপায় বা কৌশল সম্পর্কে। আজ আর নয়, তোমরা দীর্ঘজীবী হও।